শ্রীনু সাম্রাজ্য শেষ। খড়গপুরের মুকুটহীন সম্রাট, কিন্তু কে শেষ করলো শ্রীনুকে? ছক্কশি মারা হয়েছে তাকে। এখনো পর্যন্ত পুলিশের ধারণা কিন্তু তাই যতটুকু তদন্তে উঠে এসেছে। কিন্তু কেন, কিভাবে খড়গপুরে এই ধরনের অসামাজিক ক্রিয়াকলাপ এবং তার থেকে একটা সম্পূর্ণ মাফিয়া ডন চক্রের জন্ম যুগের পর যুগ ধরে চলছে, এ নিয়ে এখনকার অনুষ্ঠান শুরুতেই আপনাদের দেখাবো শ্রীনু খুন নিয়ে এখনো পর্যন্ত তদন্তে কোন কোন ক্লু পুলিশের সামনে এলো। পারফেক্ট প্ল্যানিং, নিখুঁত এক্সিকিউশন, দুয়ের মেলবন্ধনে বাজিমাত। দিন দুপুরে খুন খড়গপুরের মাফিয়া ডন শ্রীনু। কালো কাপড়ে মুখ ঢাকা 4-5 জন যুবক, ঘড়ি ধরে মিনিট 3-4 অপারেশন। নিকেশ শ্রীনু। তদন্তে নেমে হতবাক পুলিশও। প্রতি পদক্ষেপ মেপে চলা শ্রীনুর ওপর কিভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পালালো আততায়ীরা? পুলিশ নিশ্চিত শ্রীনু মার্ডারের স্ক্রিপ্ট তৈরি হয়েছিল আগেই, সেই মতো বুধবার দুপুরে নিখুঁত অপারেশন। বুধবার দুপুরে পার্টি অফিসের বাইরে দাঁড়িয়েছিল শ্রীনুর দুই সাগরেদ ধর্মা ও কালী। ভেতরের বড় ঘরে ছিল আরো একজন। অ্যান্টি চেম্বারে ছিল শ্রীনু ও তার আরেক সাগরেদ। আচমকা একটা সাদা রঙের মারুতি ওমনি ভ্যান এসে দাঁড়ায়। গাড়িতে চালক সহ ছিল মোট 5 জন, প্রত্যেকেরই মুখ বাঁধা। গাড়ি থেকে নেমেই এলোপাথারি গুলি ছুড়তে শুরু করে আততায়ীরা। লুটিয়ে পড়ে ধর্মা আর কালী। 4 জনই ঢুকে যায় পার্টি অফিসের মধ্যে। প্রত্যক্ষদর্শীরা যেটা বলছেন যে শ্রীনু কিন্তু সেই সময় পাশের যে দরজা দেখতে পাচ্ছেন, মেন দরজার পাশে অন্যদিকে একটা ছোট দরজা রয়েছে, সেই দরজা থেকে ভেতরে ছিল শ্রীনু, ওই পাশে ছিল, এবং সেখানে কিন্তু ঢুকে শ্রীনুকে মারা হয়। অর্থাৎ কার্যত শ্রীনুকে মারা হবে এই উদ্দেশ্যে নিয়েই দুষ্কৃতীরা ঢুকেছিল, এবং তারা কিন্তু খুব স্পষ্টভাবে জানতো যে শ্রীনু এই সময় এইখানে আছে। 4-5 জন মিলে প্রায় 40 থেকে 50 রাউন্ড গুলি চালায়। মিনিট 3-এর মধ্যে অপারেশন শেষ করে এলাকা ছাড়ে আততায়ীরা। 6 দিন কলকাতায় কাটানোর পর বুধবারই খড়গপুরে ফেরে শ্রীনু। দুপুরে শ্রী পূজা নাইডুর অফিসের অ্যান্টি চেম্বারে সাগরেদদের নিয়ে মিটিং সারছিল। তদন্তকারীদের ভাবাচ্ছে চরম গোপনীয়তা অবলম্বন করা শ্রীনুর লোকেশন কিভাবে আগে থেকে জেনে গেল আততায়ীরা। আততায়ীদের কাছে শ্রীনুর প্রতিটি পদক্ষেপের আগাম খবর ছিল। ওই সময় শ্রীনুর কাউন্সিলর অফিসের কোথায় থাকবে তাও জানত তারা। আততায়ীরা প্রত্যেকেই দক্ষ শুটার। 4 মিনিটের মধ্যে কাজ হাসিল করে এলাকা ছাড়ে। পুলিশ বলছে নিখুঁত প্ল্যানিং এর পেছনের মাথাটাও শ্রীনুরই পূর্ব পরিচিত কোনো ব্যক্তির। স্থানীয় সূত্র বলছে খুনের ঠিক আগেই শ্রীনুর সঙ্গে দেখা করতে আসে তারই এক ঘনিষ্ঠ সহযোগী প্রশান্ত। শ্রীনুর আর্চ রাইভাল রামবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ। প্রশান্ত শ্রীনুর সঙ্গে কথা বলে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওমনি নিয়ে পৌঁছে যায় আততায়ীরা। খুনের পর থেকে প্রশান্তের মোবাইল ফোন সুইচড অফ। আততায়ীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই আটক করা হয়েছে 5 জনকে। যারা এসেছিল, যে সমস্ত দুষ্কৃতকারীরা, তাদের কিন্তু একটা বিষয় স্পষ্ট ধারণা ছিল শ্রীনু ওখানেই আছে এবং শ্রীনুকে মারতেই হবে, এবং সেই জন্যই এলোপাথারি গুলি চালান এবং ঘটনাস্থলে তারপর আক্রমণ করেন, এবং তারপরেই এই ঘটনা ঘটে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টুর সঙ্গে শ্রেয়সী, খড়গপুর। তদন্ত এগোচ্ছে, পুলিশ নিজের মতো তদন্ত করছে। 24 ঘন্টাও পাশাপাশি নজরে রেখেছে গোটা ঘটনা। এই মুহূর্তে খড়গপুরে রয়েছেন আমাদের দুজন প্রতিনিধি, শ্রেয়সী গাঙ্গুলি এবং সিজার মন্ডল। দুজনের সঙ্গে কথা বলবো। প্রথমে আমি শ্রেয়সীর কাছে চলে যাব। শ্রেয়সী রয়েছে সেই অফিসের সামনে যার ভেতরে ঢুকে শ্রীনুকে এলোপাথারি গুলি করা হয়। শ্রেয়সী, পুলিশ এখনো পর্যন্ত যতটুকু মনে করছে এটা পরিকল্পিত খুন। তুমি সারাদিন দেখলে, এর সপক্ষে কি কি নজরে এলো এখনো পর্যন্ত? সত্যি কি এটা পরিকল্পিত খুন? দেখো, এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে কিন্তু এটা পরিকল্পিত খুনের দিকেই গোটা বিষয়টা আস্তে আস্তে এগোচ্ছে, কারণ বিষয়টা এখনো তদন্তাধীন। কিন্তু যা যা তথ্য জানা যাচ্ছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে শ্রীনু 6 দিন পরে কলকাতা থেকে ফিরেছিল। ফিরে এই হচ্ছে সেই পার্টি অফিস। এই পার্টি অফিসের মেন যে জায়গা, সেই ঢুকেই যে মেন ঘরটা, সেই ঘরটাতে বসতো শ্রীনুর স্ত্রী পূজা নাইডু, যে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সে। কিন্তু তার ঠিক পাশের ঘরে, অর্থাৎ এইটা হচ্ছে সেই পাশের ঘর, এটা হচ্ছে সেই অ্যান্টি চেম্বার, যে অ্যান্টি চেম্বারের মধ্যে শ্রীনু সেই সময় ছিল, এবং এই ঘরটাই হচ্ছে সেই অ্যান্টি চেম্বার। এবং ঘটনা যখন ঘটে সেই সময় ধর্মা, তুমি এখানে দেখতে পাচ্ছ সে ছবিও রয়েছে, ধর্মা কিন্তু বসেছিল বাইরের এই চেয়ারের এই জায়গাতে, এবং সেখানে তার উপর যে গুলি চালানো হয়, এলোপাথারি গুলি চালানো হয়, তার দাগ কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট রয়েছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জুতো, গুলির দাগ স্পষ্ট রয়েছে, এবং সামনে পড়ে রয়েছে চাপ চাপ রক্ত। ফলে সে ধর্মা বাইরে ছিল, এবং
আততায়ীরা যখন ভেতরে ঢুকে তারা সেইখানে তারা এলোপাথারি গুলি চালায় এবং তারপরে তাদের কাছে কিন্তু এটা স্পষ্ট একটা বার্তা ছিল যে শ্রীনু এই ঘরে ঢুকেই ডান দিকে যে অ্যান্টি চেম্বার রয়েছে সেইখানেই শ্রীনু রয়েছে। যতক্ষণে তারা আততায়ীরা ভেতরে ঢোকে ততক্ষণে কিন্তু শ্রীনু নিজে এই অ্যান্টি চেম্বারের ঠিক পেছন দিকে একটা বাথরুম রয়েছে সেখানে সে লুকোবার চেষ্টা করেছিল, কিন্তু সেটা পারেনি। আততায়ীরা তাকে সেখান থেকে বার করে এনে তার উপর গুলি চালান এবং তারা গোটা যে প্ল্যানটা অর্থাৎ এই যে গোটা বিষয়টা তারা করে ফেলে মাত্র কয়েক মিনিটের মধ্যে। মানে পুরো এলাকার নকশা, শ্রীনু কোথায় রয়েছে, ডিটেইল ইনফরমেশন ছিল আততায়ীদের কাছে। কারা কারা ছিল, অন্যদিকে আততায়ীরাও কিন্তু খুব নিশ্চিত ছিল যে এইখানে এরা থাকবে এবং শ্রীনু এইখানেই রয়েছে এবং শ্রীনু একেবারে সে প্রতিরোধ করার মতন অবস্থায় নেই, সেরকম অবস্থাতেই রয়েছে। ফলে সমস্ত কিছু একদম তথ্য আততায়ীদের কাছে খুব যে পরিষ্কার ছিল সেটা স্পষ্ট এবং গোটা ঘটনাটা 10 মিনিটের মধ্যে তারা কমপ্লিট করে আবার গাড়ি করে নিয়ে চলে যায়। গাড়ি করে এসেছিল সেই গাড়ি করে তারা চলে যায়। ফলে কার্যত যে বিষয়টা খুব পরিষ্কার যে এই ঘটনার সঙ্গে শ্রীনুর পরিচিতরাই কেউ কিন্তু যুক্ত রয়েছে, যারা শ্রীনুর গতিবিধি সম্পর্কে প্রত্যক্ষভাবে ওয়াকিবহাল ছিল এবং কিভাবে তাকে মারতে হবে, কেন মারতে হবে, সমস্ত কিছুই কিন্তু তাদের একদম ছক কষা শ্রীনুকে হাতের কাছে তারা পেয়েছে। তারা জানতো শ্রীনু। আমি আবার ফিরছি তোমার কাছে, সত্যি ছক কষে শ্রীনুকে খুন করা হয়েছে। এখন অবধি তথ্য প্রমাণ যার সামনে, এটাই পুলিশের প্রাথমিক ধারণা। সিজার রয়েছে আমাদের অন্য প্রতিনিধি, সিজারের কাছে চলে যাব। সিজার, এটা দেখে যতটুকু মনে হচ্ছে গ্যাং ওয়ার, শ্রীনু গোষ্ঠী তার বিরোধী গোষ্ঠী তার আর্চ রাইভালরা তাকে এসে খুন করে দিয়ে গেছে, যেখানে কোনো কমন পারসন ছিলেন যিনি এই ডিটেইল ইনফরমেশন গুলো শেয়ার করেছিলেন। কিন্তু এই যে খড়গপুরে বিভিন্ন গ্যাং তৈরি হওয়া, যারা অসামাজিক কাজকর্ম, যারা মাফিয়া হয়ে উঠছে এবং শক্তিশালী হয়ে উঠছে, কোথাও রাজনৈতিক ছায়াও তারা পাচ্ছে, এটা কি করে সম্ভব হলো? দেখো, এই খড়গপুরে মাফিয়ারাজ এই বিষয়টা কিন্তু আজকে নতুন নয়। কার্যত 80-র দশক থেকে শুরু হয়েছিল খড়গপুরে এই মাফিয়ারাজ এবং রেল শহরের যে রেলের ছাটের ব্যবসা, সেটাকে কেন্দ্র করেই কিন্তু খড়গপুরের এই ডনের ইতিহাস শুরু হয়। যে ডনের ইতিহাস কার্যত শুরু করে বাসব রামবাবু, যে বলা হয় যে ইস্টার্ন কোস্ট, এই পূর্ব যে কোস্ট যেটা, সেই পূর্ব কোস্ট থেকে হাওড়া থেকে ভাইজাগ পর্যন্ত এই গোটা এলাকায় রেলে যা স্ক্র্যাপ হতো সেই স্ক্র্যাপের কারবারের পুরোটাই কিন্তু দখল করে রেখেছিল এই মাফিয়া ডন বাসব রামবাবু। খড়গপুরে যেহেতু একটা তেলেগু জনবসতি রয়েছে, আন্ধ্রের মানুষদের একটা জনবসতি রয়েছে, সেই জায়গাটা কেন্দ্র করেই কিন্তু এই মালঞ্চ এলাকায় প্রথম মাথাচাড়া দেয় বাসব রামবাবু। বাসব রামবাবুর গল্প কার্যত মানে একদম যদি ভিখারি থেকে কোটিপতি হওয়ার মতোই কিন্তু গল্প বাসব রামবাবুর। এবং এই রেল শহরের রেলকে কেন্দ্র করে এই অপরাধী এবং এই অপরাধ চক্রের উত্থান, এবং পরবর্তীতে দেখা গেল যখন এই অপরাধ চক্রের উত্থান হলো তখন স্থানীয় রাজনৈতিক নেতারা তারা কিন্তু এই ধরনের মাফিয়াদের শেল্টার দেওয়া শুরু করলো, তাদেরকে আশীর্বাদের হাত তাদের ওপর এলো, এবং যে কারণে বাম আমলের বাসব রামবাবুর উত্থান কিন্তু রকেটের গতিতে হয়েছে। এবং সব থেকে ইন্টারেস্টিং, সেই সময় খড়গপুরের দাপুটে ফরওয়ার্ড ব্লক নেতাদেরও কিন্তু বাসব রামবাবু রেয়াত করেনি। নারায়ণ চৌবে এবং তার ভাইকে হত্যা করতে তারা দ্বিধাবোধ করেন, এবং সেই সময় বাসব রামবাবু যাদেরকে খুন করেছিল সেই চৌবে ভাইদের, তাদের দাপট, তাদেরকে খুন করাটা কিন্তু মারাত্মক একটা রিপার্কেশন তৈরি হয়েছিল। তারপরও কিন্তু রামবাবু তার রাজত্ব অটুট রেখেছিল, যে রাজত্ব পরবর্তীতে ছিনিয়ে নেয় শ্রীনু। আর শ্রীনুর মৃত্যুটাও কোনো না কোনো ভাবে হয়তো সেই ইতিহাসের এই পুনরাবৃত্তি। সিজার, আমি ঠিক এই পয়েন্টে আবার তোমার কাছে ফিরবো। সত্যি কি তাহলে বাসব রামবাবুর হয়ে যখন কাজ করতো শ্রীনু এবং তারপর সে একেবারে বিরোধী গোষ্ঠীর মাথা হয়ে ওঠে,